ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এর আগে আমরা যে 4টে এপিসোড আলোচনা করেছিলাম, সেই 4টে এপিসোডের মধ্যে আমরা ইলেকট্রোলাইটিক সেল সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং ইলেকট্রোলাইটিক সেলের যে নিউমেরিক্যালগুলো, ফ্যারাডেস লয়ের যে নিউমেরিক্যালগুলো, সেই নিউমেরিক্যালগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং ইলেকট্রোলাইটিক সেলটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে গুণগত মানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, দুরকমভাবে গুণগত এবং পরিমাণগত, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো রকমভাবে ভাগ করেছিলাম। এবং ভাগ করার পরে আমরা সেটার সম্বন্ধে ডিটেলসে কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা প্রথম দিনই বলেছিলাম, দেখো যে আমরা যে ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো, সেই ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে 3টে পোর্শন আছে। প্রথম পোর্শন ইলেকট্রোলাইটিক সেল আলোচনা করা হয়ে গেছে। দ্বিতীয় পোর্শন নিয়ে আজকে আলোচনা করব। তৃতীয় পোর্শন হচ্ছে গ্যালভানীয় কোষ, এবং থার্ড পোর্শন নিয়ে পরে আলোচনা করব, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্যালভানীয় কোষ। তাহলে আমরা যেটা আলোচনা করব গ্যালভানীয় কোষ। এই গ্যালভানীয় কোষের মধ্যে যেটা আমাদের স্পেসিফিক আলোচনা করব, গ্যালভানীয় কোষের মধ্যে একটা উদাহরণ হচ্ছে ড্যানিয়েল কোষ বা ড্যানিয়েল সেল। তো ড্যানিয়েল সেল, মূলত ড্যানিয়েল সেল নিয়ে আমরা আলোচনা করব। যে ড্যানিয়েল সেল বা গ্যালভানীয় কোষের একটা উদাহরণ বলতে পারো ড্যানিয়েল সেল বা গ্যালভানীয় কোষটা নিয়ে আলোচনা করবো, এবং তার একটা উদাহরণ হচ্ছে ড্যানিয়েল সেল, সেটাকেই আমরা কিন্তু জোর দেবো। এখন দেখো, গ্যালভানীয় কোষ কাকে বলে? গ্যালভানীয় কোষ হচ্ছে সেই কোষ যে কোষের মাধ্যমে, আমরা সে প্রথম দিন বলেছিলাম, যে কোষের মাধ্যমে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়। তাহলে এইখানে আমরা গ্যালভানীয় কোষের যে প্রধান বৈশিষ্ট্য বলবো, সেটাতে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হবে। সি ফর কেমিক্যাল এনার্জি, ই ফর ইলেকট্রিক্যাল এনার্জি। আর ইলেকট্রোলাইটিক সেলে কি ঘটেছিল? ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে রূপান্তর, অর্থাৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর। আর গ্যালভানীয় কোষে কি ঘটবে? গ্যালভানীয় কোষে যেটা ঘটবে সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি, অর্থাৎ রাসায়নিক শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তর। এবং এখানে মনে রাখতে হবে যে এখানে প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত, মানে স্পন্টেনিয়াস রিয়াকশন। মানে তুমি একটা কোনো সিস্টেম তুমি একটা খাড়া করে দাও, এবং সেই সিস্টেমের মধ্যে একটা কোনো বিক্রিয়াকে তুমি ঘটিয়ে দাও, এবং এই সিস্টেমের মধ্যে যদি বিক্রিয়া যদি সম্পন্ন করে দিতে পারো, তাহলেই দেখবে যে আস্তে আস্তে করে আপনা থেকে কিন্তু তড়িৎ উৎপন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে স্পন্টেনিয়াস রিয়াকশন কেন হয়? যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা করবো, দেখো এই ক্ষেত্রে দ্বিতীয় গ্যালভানীয় কোষের যে দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন। এখানে স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কিন্তু ঘটে থাকে। স্পন্টেনিয়াস রিয়াকশন ক্যান হ্যাপেন হিয়ার, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে থাকে। এই দেখো, এই গ্যালভানীয় কোষের মধ্যে একটা উদাহরণ কিন্তু আমাদের নির্জল কোষ বা ড্রাই সেল, যেটা ব্যাটারিতে ব্যবহার করা হয়। ব্যাটারির মধ্যে কি করে? ব্যাটারির মধ্যে দেখো, ব্যাটারির মধ্যে ব্যাটারি রাখা হয়। ব্যাটারির মধ্যে ওই ব্যাটারিটাকে যদি অন করে দেওয়া হয় কোনো সুইচ দিয়ে, তাহলেই কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি বা আমাদের যে আলো, ব্যাটারির যে আলো কিন্তু আমরা পেয়ে যাই। এবং এটা স্বতঃস্ফূর্ত। তো স্বতঃস্ফূর্ত মানে তোমাকে জাস্ট ওই সার্কিটটা যোগ করার জন্য তোমাকে কিন্তু টর্চের যে বোতামটা টিপতে হলো। কিন্তু এটা টর্চের বোতামটা টিপতে হলো তার মানে এই নয় যে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, সেটা কিন্তু নয়। যে ওই সার্কিটটা তো কমপ্লিট করতে হবে, সার্কিট কমপ্লিট করার জন্য কিন্তু ওই টর্চের বোতামটাকে টিপতে হয়েছে। কিন্তু বিক্রিয়াটা একবার যদি শুরু হয়ে যায়, টর্চের বোতামটা যদি যত টিপে দিলে দেখবে আলো কিন্তু জ্বলতেই থাকবে, যতক্ষণ না তুমি ওই টর্চের বোতামটাকে নেভাচ্ছ, বা যতক্ষণ না ওই কোষের যে মধ্যে যে উপাদানগুলো আছে, উপাদানগুলো শেষ হয়ে গেছে। সুতরাং এখানে স্পন্টেনিয়াস রিয়াকশন ক্যান হ্যাপেন। তো আগেরটাতে কি হয়েছিল? ইলেকট্রোলাইটিক সেলে নন স্পন্টেনিয়াস রিয়াকশন হয়েছিল, আগেরটাতে বলেছিলাম। তো এইটাতে স্পন্টেনিয়াস রিয়াকশন ক্যান হ্যাপেন। এবং তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা করবো, দেখো স্পন্টেনিয়াস রিয়াকশনের ডেল্টা জি, গিভস মুক্ত শক্তির পরিমাণটা কত? গিভস মুক্ত শক্তির পরিমাণটা হচ্ছে নেগেটিভ স্পন্টেনিয়াস রিয়াকশনে। তোমরা জানো, থার্মোডাইনামিক্সে পড়েছো যে গিভস মুক্ত শক্তির পরিমাণ হচ্ছে নেগেটিভ। সুতরাং এইটা হচ্ছে গ্যালভানীয় কোষ। গ্যালভানীয় কোষের 3টে বৈশিষ্ট্য মনে রাখবে, যে গ্যালভানীয় কোষে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়। কোনো একটা বিক্রিয়া তুমি ঘটিয়ে দাও, বিক্রিয়া থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জি রূপান্তরিত হবে, সেটাই হচ্ছে গ্যালভানীয় কোষের প্রধান বৈশিষ্ট্য। এবং দ্বিতীয়টা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া এখানে হবে। এখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, একদম স্পন্টেনিয়াস রিয়াকশন, স্বতঃস্ফূর্ত রিয়াকশন হবে। শুধু স্বতঃস্ফূর্ত রিয়াকশনের জন্য তোমার সার্কিটটা যোগ করার জন্য তোমার কিন্তু ওই বোতামটাকে বা তোমার সুইচটাকে কিন্তু অন করে দিতে হবে, তাহলেই কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে চলবে। আর তৃতীয়টা হচ্ছে ডেল্টা জির পরিমাণটা কিন্তু এখানে নেগেটিভ, অর্থাৎ ডেল্টা জি গিভস মুক্ত শক্তি, এখানে কিন্তু পরিমাণটা নেগেটিভ। কারণ গিভস মুক্ত শক্তির যদি পরিমাণটা নেগেটিভ হয়, তবেই তো স্পন্টেনিয়াস রিয়াকশন হয়, এবং এটা আমরা আলোচনা করেছিলাম। এইবার দেখো, এই গ্যালভানীয় কোষের ধারণাটা কিভাবে বিজ্ঞানীদের মধ্যে এলো, সেইটা নিয়ে আলোচনা করব।
তো বিজ্ঞানীরা একদিন একটা কাজ করছিলেন যে একটা কপার সালফেটের জলীয় দ্রবণ নিল CuSO4, এই CuSO4 এর জলীয় দ্রবণ নিল। তো CuSO4 এর জলীয় দ্রবণের কালার কি হবে তোমরা সবাই জানো, তুঁতে। তো তুঁতের কালার কি হবে, নীল, নীল বর্ণের। তো এই নীল বর্ণের এই জলীয় দ্রবণ, তুঁতের একটা কালার, যে একটা নীল বর্ণের যে জলীয় দ্রবণ, সেই নীল বর্ণের জলীয় দ্রবণ একটা কন্টেনারে মানে পাত্রের মধ্যে ফেলাছে। CuSO4 এর, এটা হচ্ছে CuSO4 এর জলীয় দ্রবণ, CuSO4 এর জলীয় দ্রবণ, CuSO4 এর জলীয় দ্রবণ, অ্যাকুয়াস সলিউশন, CuSO4 অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ। এবার দেখো CuSO4 সলিউশন, জলীয় দ্রবণ। এবার দেখো এইখানে তিনি বিজ্ঞানীরা প্রথম গ্যালভানীয় কোষের যে ধারণাটা কোথা থেকে পেলেন সেটাই আলোচনা করার চেষ্টা করছি। তো এইখানে ওনারা মানে কোনো রকম নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই নিজের অজান্তেই এখানে একটা জিঙ্কের রড হয়তো বা রেখে দিয়েছিলেন, জিঙ্কের রড এখানে কিন্তু রেখে দিয়েছিলেন, জিঙ্কের রড। তো জিঙ্কের, এটা হচ্ছে জিঙ্ক রড, এটা হচ্ছে জেডেন রড, জিঙ্ক রড। তো জিঙ্ক রড হয়ে যাওয়ার পরে জিঙ্ক রড এই কপার সালফেটের অ্যাকুয়াস সলিউশনে রেখে দিয়েছিলেন এবং এর কালারটা কি, এর কালারটা হচ্ছে ব্লু কালার, ব্লু, নীল বর্ণের যে দ্রবণটা। তো জিঙ্ক রড রেখে দিয়েছিলেন এবং জিঙ্ক রড রাখার পরে ওনারা কিন্তু বিজ্ঞানীরা, মানে যে কেউ বিজ্ঞানী হতে পারে, এখানে কোনো স্পেসিফিক নাম নেই। তো আমরা এই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি যে কোন ধারণা থেকে গ্যালভানিক কোষটা আবিষ্কার হয়েছিল। তো বিজ্ঞানীরা দেখেছিলেন যে জিঙ্ক রডের যে ওজনটা, কপার সালফেটের মধ্যে যদি জিঙ্ক রড রেখে দেওয়া হয় তাহলে জিঙ্ক রডের ওজনটা কিন্তু হ্রাস পাচ্ছে। অর্থাৎ এখানে আমরা যেটা করব যে জিঙ্কের, ওনারা কি দেখেছিলেন অবজারভেশন, তো এইটা করে দেওয়ার পরে জিঙ্কের ওজন হ্রাস পাচ্ছে, জিঙ্কের ওজন হ্রাস পাচ্ছে। এটা প্রথম পয়েন্ট। তিনটে অবজারভেশন দেখেছেন, জিঙ্কের ওজন হ্রাস পাচ্ছে। দ্বিতীয় নম্বর বিজ্ঞানীরা দেখেছিলেন যে এইখানে যে কপার সালফেটের মধ্যে যে অ্যাকোয়াস সলিউশন আছে, সেই কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশন মানে কপার সালফেটের জলীয় দ্রবণে যে নীল বর্ণটা আছে, সেই নীল বর্ণ কিন্তু আস্তে আস্তে করে ফেড হয়ে যাচ্ছে মানে কি, ফেড হয়ে যাচ্ছে মানে বিবর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে নীল বর্ণ কিন্তু আস্তে আস্তে করে বিবর্ণ হচ্ছে, নীল বর্ণ থেকে বিবর্ণ, তো ফেড হচ্ছে, বিবর্ণ ও ফেড হচ্ছে, নীল বর্ণটা কিন্তু আস্তে আস্তে করে থাকছে না, নীল বর্ণটা ফেড হয়ে যাচ্ছে। এবং তৃতীয় নম্বর তারা দেখেছিলেন যে এখানে উষ্ণতা, এই সলিউশনের উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজিং, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো সেইটা দেখে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু অনেক রকম ধারণা হলো, যে বিজ্ঞানীরা ভাবলেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তো সেখান থেকে বিজ্ঞানীদের মনে ধারণা হলো জিঙ্ক নিশ্চয়ই কিছু একটা ত্যাগ করছে, কিছু একটা ত্যাগ করার ফলে কিছু একটা লস করার ফলে জিঙ্কের দণ্ডের কিন্তু ওজনটা হ্রাস পাচ্ছে। এবং বিজ্ঞানীরা ভাবলেন যে কী লস করতে পারে, তো প্রত্যেকটা পরমাণু তো ইলেকট্রন দিয়ে তৈরি, তাহলে জিঙ্ক নিশ্চয়ই তার ইলেকট্রন লস করছে। আচ্ছা, জিঙ্ক যদি তার ইলেকট্রন লস করে তাহলে জিঙ্কের কী হবে, জেডেন তাহলে 2+ আয়নের সৃষ্টি হবে এবং দুটো ইলেকট্রন বেরোবে। জিঙ্ক যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুটো, কারণ জেডেনের তো 2+, জেডেনের +2টা জারণ স্তরটাই খুব স্থায়ী, সেই জন্য জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে এবং দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ রূপে এই দ্রবণে কিন্তু নেমে আসবে, Zn2+ রূপে দ্রবণে নেমে আসবে। সুতরাং এইটাতে দেখো, এই প্রক্রিয়াটাতে কি হলো, এই প্রক্রিয়াটাতে লস অফ ইলেকট্রন। তো লস অফ ইলেকট্রন মানে কি, লস অফ ইলেকট্রন মানে হচ্ছে অক্সিডেশন, অর্থাৎ এইটা কিন্তু অক্সিডেশন প্রক্রিয়াটা সম্পন্ন হলো, এটা কিন্তু অক্সিডেশন প্রক্রিয়া সম্পন্ন হলো। অক্সিডেশন হাফ সেল বলতে পারো, হাফ সেল রিয়াকশন, কারণ আমরা বলেছি যেখানে আমাদের ইলেকট্রন যেখানে ইনভলভ থাকবে সেখানে আমরা হাফ সেল বলে সেটাকে চিহ্নিত করব। এবার দেখো এই যে এটা তাহলে প্রথম কন্ডিশনটা পাওয়া গেল, জিঙ্কের ওজন হ্রাস পাচ্ছে। দ্বিতীয়টা দেখো, নীল বর্ণ, কপার সালফেটের যে নীল বর্ণ, এই নীল বর্ণটা ফেড হচ্ছে, বিবর্ণ হচ্ছে। এটা কারণটা কি, কারণ তারা ভাবলেন যে এই যে কপার সালফেটের মধ্যে যে Cu2+ আয়ন আছে, কারণ কপার সালফেটের তো একটা আয়নিক কম্পাউন্ড, তো আয়নিক কম্পাউন্ড থাকলে এখানে Cu2+ আয়ন থাকবে আর SO4 আয়ন থাকবে। তো Cu2+ আয়নটা নিশ্চয়ই কিছু একটা গেন করে এখানে কিন্তু কপারে পরিণত হচ্ছে, কারণ আর কপারের বর্ণ হচ্ছে বর্ণহীন, কপারের কোনো বর্ণ থাকে না। সেই জন্যেই এই কপারটা যখন Cu2+ আয়নটা, এই Cu2+ আয়নের জন্য এখানে ব্লু কালারটা দেখাচ্ছিল, ব্লু বর্ণটা ছিল, কিন্তু Cu2+ আয়নটা কিছু একটা গ্রহণ করে এখানে কিন্তু কপারে পরিণত হচ্ছে, সেহেতু এই বর্ণটা কিন্তু বিবর্ণ হচ্ছে। এবং Cu2+ আয়ন কি গ্রহণ করলে কপারে পরিণত হবে, তখন বিজ্ঞানীরা বললেন এই যে জিঙ্ক,
যে জিঙ্ক Zn2 প্লাস আর দুটো ইলেকট্রন ছাড়ছে, এখানে এরা কিন্তু দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এখানে কিন্তু কপারে পরিণত হচ্ছে। এবং এখানে কি, এখানে গেইন অফ ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের গেইন হচ্ছে, ইলেকট্রন লাভ করছে। ইলেকট্রন যদি লাভ করে তাহলে সেই প্রক্রিয়াটাকে কি বলে, ইলেকট্রন যদি লাভ করে তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় রিডাকশন। তাহলে এখানটা কি হচ্ছে, এখানে রিডাকশন হচ্ছে, এখানে হচ্ছে রিডাকশন হাফ সেল অর্ধকোষীয় রিঅ্যাকশন, রিডাকশন হাফ সেল রিঅ্যাকশন। মানে দেখো না, এখানেও ইলেকট্রন ইনভলভ আছে। ইলেকট্রন যদি ইনভলভ থাকে, আমরা বলেছি ইলেকট্রন যদি ইনভলভ থাকে তাহলে আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে অর্ধ বিক্রিয়া, হাফ সেল। এবং ফুল সেল রিঅ্যাকশন কি হবে, সম্পূর্ণ সেল রিঅ্যাকশন কি হবে, সম্পূর্ণ সেল রিঅ্যাকশন হবে এই দুটো যোগ করো, এখানে দেখো দুটো ইলেকট্রন কিন্তু কেটে যাবে। এখানে দেখো একটা কথা মনে রাখতে হবে, যখন এখানে ইলেকট্রন সমান হবে তবেই কিন্তু বিক্রিয়াটা ফুল রূপে আসবে, অর্থাৎ সম্পূর্ণ রূপে আসবে। ইলেকট্রন সংখ্যা যদি সমান না হয় তাহলে কিন্তু ইলেকট্রন সংখ্যা, দুটো হাফ সেলের ইলেকট্রন সংখ্যা যদি সমান না হয় তাহলে কিন্তু আমাদের নিজে থেকে কিন্তু গুণ করে ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে। সেটা আমরা পরবর্তীকালে করবো। ধরো এখানে Ag প্লাস ছিল, Ag প্লাস যদি হতো তাহলে এখানে একটা ইলেকট্রন লাগতো, একটা ইলেকট্রন লেগে Ag পরিণত হতো। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তখন কিন্তু আমাকে Ag প্লাসকে দুটো ইলেকট্রন সমান করার জন্য 2 দিয়ে গুণ করে দিতে হতো। পরে আমরা আসবো, কিন্তু এখন মনে রাখতে হবে যে দুটো অক্সিডেশন এবং রিডাকশন হাফ সেলে যদি দুটো বিক্রিয়াতে যদি ইলেকট্রন সংখ্যাটা সমান হয় তবেই কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এবং অ্যাড করে কি পাবো, দেখো জিঙ্ক Cu2 প্লাস, এবং এখান থেকে পাবো Zn2 প্লাস, এবং এখান থেকে পাবো আমরা কপার। এই বিক্রিয়াটা এটা ফুল রিঅ্যাকশন, এবং এই ফুল রিঅ্যাকশনের ফলে এইখানে বিজ্ঞানে দেখছিলেন এইখানে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে। এবং হিট যেহেতু উৎপন্ন হচ্ছে, সেই হিটটা তো একটা এনার্জি, তাহলে হিট উৎপন্ন হচ্ছে মানে কি, হিট উৎপন্ন মানে হচ্ছে উষ্ণতাটাও বাড়ছে। এবং সেই কারণে এখানে দেখলেন যে বিক্রিয়ার এই যে সলিউশনের উষ্ণতা কিন্তু বেড়ে গেছে। তো এইটাই তাদের প্রাথমিক অবজারভেশন ছিল, যে প্রাথমিক অবজারভেশনে ওনারা কিন্তু এটাই দেখেছিলেন। তখন বিজ্ঞানীরা ভাবলেন যে এখানে যে তাপ নির্গত হচ্ছে সেই তাপটা তো উষ্ণতা বাড়াচ্ছে, এই উষ্ণতাটাকে যদি কাজে লাগিয়ে এইটাকে একটু নতুন মডিফাইড ফর্মে যদি আমরা এখান থেকে কারেন্ট উৎপন্ন করতে পারি, ইলেকট্রিক উৎপন্ন করতে পারি, তাহলে সেটা কিন্তু মানব কল্যাণে কাজে লাগানো যাবে। এবং এইটা একটা বেসিক ফর্ম্যাট আমি তোমাকে দেখালাম, যে গ্যালভানীয় কোষের একটা বেসিক ফর্ম্যাট এখান থেকে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা হয়তো বা গ্রো করেছিল। তো বেসিক এখান থেকে চিন্তা ভাবনা গ্রো করার ফলে বিজ্ঞানীরা কিন্তু নতুনভাবে চিন্তা করলেন, এবং গ্যালভানীয় কোষের আবিষ্কারটা কিন্তু হয়ে গেল। এবং গ্যালভানীয় কোষের আবিষ্কারটা এই ফর্মেই থাকবে, একটু নতুন রূপে কিন্তু গ্যালভানীয় কোষটা আসবে। তাহলে নিশ্চয়ই তোমরা এটাকে বুঝেছো। তো এরপরে আমরা গ্যালভানীয় কোষের স্ট্রাকচারটা আমরা করব, যে গ্যালভানীয় কোষের স্ট্রাকচারটা, এটা প্রাথমিক ধারণা আমি দিলাম তোমাদের। এবার দেখো আমরা গ্যালভানীয় কোষের এইরকম স্ট্রাকচারটা আমরা করব। এই স্ট্রাকচারের মধ্যে দেখো এইখানে কি করব, এইখানে বিজ্ঞানীরা করলেন কি, এইখানে দুটো পাত্র তিনি নিলেন, দুটো পাত্র। এখানে হচ্ছে খুব ভালো করে দেখবে, এখানে হচ্ছে জিঙ্ক সালফেট, এখানে জিঙ্ক সালফেটের Zn(SO4) জলীয় দ্রবণ তার রাখলেন। এখানে কি, এটা হচ্ছে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ, জিঙ্ক সালফেট অ্যাকুয়াস সলিউশন, মানে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ কিন্তু এখানে রাখলেন। এবং জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণের মধ্যে ওনারা কিন্তু এখানে জিঙ্কের একটা দণ্ড প্রবেশ করালেন, জিঙ্কের দণ্ড এখানে প্রবেশ করালেন। জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণের মধ্যে এটা হচ্ছে জিঙ্ক রড, এটা কি, এটা হচ্ছে জিঙ্ক রড, জিঙ্কের দণ্ড কিন্তু প্রবেশ করালেন, জিঙ্ক রড। তো এই দিকে কপার সালফেট দ্রবণ রাখলেন, মানে আগের যে পরীক্ষাটাকে দুটো পার্টে ভাগ করে দিলেন, জিঙ্ককে ডোবালেন, জিঙ্ক রডকে ডোবালেন জিঙ্ক সালফেটের অ্যাকুয়াস সলিউশনের মধ্যে, আর এইদিকে কপার সালফেট, এখানে দেখো এইদিকে যে কপার সালফেট সলিউশন, এখানে কপার সালফেট আমি করছি, এখানে আমি এই একটা কন্টেনারের মধ্যে, এই কন্টেনারের মধ্যে কপার সালফেট সলিউশন রাখা হবে, কপার সালফেট, এটা হচ্ছে কপার সালফেট সলিউশন, কপার সালফেট অ্যাকুয়াস সলিউশন রাখা হবে। এবং কপার সালফেট অ্যাকুয়াস সলিউশনের মধ্যে এখানে কিন্তু কপারের একটা রড যোগ করা হলো, কপারের একটা রড এখানে রাখা হলো, কপারের রড। এবং এই কপারের রডটাকে এইদিকে জিঙ্কের রড রাখা হলো, এদিকে কপারের রড রাখা হলো। এবং জিঙ্ক আর কপারের রডটাকে এখানে তো এটা তো আলাদা আলাদা একটা কম্পার্টমেন্ট হয়ে গেল, আলাদা আলাদা কম্পার্টমেন্টকে তো যুক্ত করতে হবে।
তো যুক্ত করার পরে এখানে কিন্তু তিনি একটা এখানে বিজ্ঞানীরা একটা কি করলেন, এখানে কিন্তু একটা গ্যালভানোমিটার ভোল্টমিটার, এখানে ভোল্টেজ মাপার জন্য একটা ইলেকট্রনিক গ্যাজেট রেখে দিলেন, ভোল্টমিটার রেখে দিলেন এবং ভোল্টমিটার দিয়ে এইটার সঙ্গে যুক্ত করে দিলেন, এটার সঙ্গে এইটার সঙ্গে যুক্ত করে দিলাম। ভোল্টমিটারের কাঁটা এরকম আছে, ভোল্টমিটার রেখে দিয়েছিলাম এবং এটার সঙ্গে যুক্ত করে দিলাম। এইবার তারা কি দেখলেন, বা এখানে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটও রেখে দিতে পারেন, বা কোনো মনে করো কোনো একটা ইলেকট্রিক্যাল বাল্বও রেখে দেওয়া যায়। বাল্ব যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বিজ্ঞানীরা দেখলেন যে এই যে ভোল্টমিটারের কাঁটাটা কিন্তু মুভ করছে, অর্থাৎ কিন্তু কারেন্ট কিন্তু সঞ্চরণ হচ্ছে। যাই এখানে তিনি যোগ করে দেয়, ভোল্টমিটারের কাঁটাটা ঘুরছে, বা যদি এখানে বাল্ব রাখা হতো বাল্বটা কিন্তু জ্বলে উঠছে। তো কেন জ্বলে উঠছে বাল্বটা, তো বিজ্ঞানীরা কি ভাবলেন এটাকে নিয়ে, তো সেটাই আলোচনা করছি। দেখো এইখানে যে জিঙ্ক রড, সে আগেরটার মতোই চিন্তা করতে হবে। এখানে জিঙ্ক রডের মধ্যে জিঙ্কের যে পরমাণু আছে, সেই পরমাণুগুলো দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ রূপে দ্রবণে আসছে। এখানে কিন্তু Zn2+ রূপে কিন্তু দ্রবণে আসছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে অক্সিডেশন, কারণ এখানে কি হচ্ছে, ইলেকট্রন ত্যাগ হচ্ছে, লস অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন। প্রথম ক্ষেত্রে এখানে জিঙ্ক তার দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ রূপে দ্রবণে আসছে, এবং যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এই মধ্যে ডিপোজিট হচ্ছে, এখানে ইলেকট্রন ডিপোজিট হচ্ছে, এখানে এই রডের মধ্যে ইলেকট্রনটা কোথায় যাবে, এই রডের মধ্যে ডিপোজিট হচ্ছে। তো রডের মধ্যে যে ডিপোজিট হয়, এখানে তো অনেকগুলো জিঙ্কের পরমাণু আছে, আমি একটা জিঙ্কের পরমাণু দেখিয়েছি। জিঙ্কের পরমাণু তো এই রডের মধ্যে প্রচুর সংখ্যক আছে, প্রত্যেকটাই তো দুটো করে ইলেকট্রন ত্যাগ করছে, সেই জন্য এখানে অসংখ্য ইলেকট্রন কিন্তু এখানে রয়ে গেছে। এবং দেখো এইখানে রডের মধ্যে যে ইলেকট্রন যোগ করার ফলে, এই রডের মধ্যে যে ইলেকট্রন থাকার ফলে এই রডটা কি তড়িৎগ্রস্ত হবে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ তড়িৎগ্রস্ত। সুতরাং এখানে রডটা হয়ে যাবে নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এখানে আমরা কি পাবো, এটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ এটা নেগেটিভ চার্জ যুক্ত, এই রডটা পাবো নেগেটিভ চার্জ যুক্ত। এবং এই রডটায় কি ঘটেছে, এই যে ইলেকট্রোড, এটা রড মানে কি, এটা ইলেকট্রোড মানে তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারটা কোন প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, এই তড়িৎদ্বারটা কিন্তু অক্সিডেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তাহলে এই রডটায় এখানে কিন্তু অক্সিডেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আর অক্সিডেশন প্রক্রিয়া যেখানে সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলবো, তোমরা দেখো, মনে করে দেখো, আমরা বলেছিলাম যে কি করেছিলাম, যে অ্যানক্স অর্থাৎ অ্যানোড ফর অক্সিডেশন। অর্থাৎ এখানে আমরা যেটা হবে, এটা হচ্ছে এটা অক্সিডেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানোড। অক্সিডেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মানে এটা হচ্ছে অ্যানোড, এইটা হচ্ছে অ্যানোড রড মানে অ্যানোড তড়িৎদ্বার। তো দেখো এটার মধ্যে একটা খুব বড় কিন্তু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি। ইলেকট্রোলাইটিক সেলে অ্যানোড কি ছিল, তোমরা নোট করেছো। ইলেকট্রোলাইটিক সেলে অ্যানোড ছিল পজিটিভ চার্জযুক্ত, কিন্তু এখানে অ্যানোডটা কি চার্জযুক্ত হলো, নেগেটিভ চার্জযুক্ত। ইলেকট্রোলাইটিক সেলের সঙ্গে গ্যালভানীয় কোষ বা গ্যালভানিক সেলের মধ্যে প্রধান পার্থক্য কিন্তু ওটাই, যে ওখানে যেখানে অ্যানোড ছিল পজিটিভ চার্জযুক্ত, আর এখানে অ্যানোড হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। ক্লিয়ার হলো? এইবার এইখানে যে দুটো ইলেকট্রন যে ত্যাগ করলো, এই দুটো ইলেকট্রন এই তারের ওয়্যারের মধ্যে দিয়ে, এটা তো একটা ওয়্যার আছে, এই ওয়্যারের মধ্যে কিন্তু এই দিক থেকে এই দিকে কিন্তু যাচ্ছে। এই দিকে যাওয়ার ফলে এই রডের মধ্যে নেমে আসছে, এই রডের মধ্যে দুটো ইলেকট্রন নেমে আসছে, দুটো আমি দেখাচ্ছি দুটো রেসপেক্টে, কিন্তু অসংখ্য ইলেকট্রনই কিন্তু আস্তে আস্তে করে এদিক থেকে এদিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। তো এইখানে কি আছে, এই কপার সালফেটের মধ্যে Cu2+ দ্রবণ আছে, Cu2+ আয়ন আছে, কারণ কপার সালফেট তো আয়নিক সলিউশন। কপার সালফেট যদি আয়নিক সলিউশন হয় তাহলে Cu2+ আর SO4 ভেঙে আছে। তো কপার সালফেট যদি Cu2+ আয়নে যদি ভেঙে থাকে, তাহলে Cu2+, এখান থেকে Cu2+ এই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, কিসে পরিণত হবে, কপারে পরিণত হবে। এবং এই Cu2+ গ্রহণ করে এবং কপারের কিন্তু আস্তে আস্তে করে এই কপার দণ্ডের ওজন কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে, কারণ এখানে Cu2+টা এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, হলে এখানে কপার দণ্ডের ওজন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর জিঙ্কটা যেহেতু ক্ষয়ে যাচ্ছে, Zn2+টা যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, সুতরাং জিঙ্কের কিন্তু ওজন কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে। এই ওজনটা কমবে এবং এর ওজনটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আগেরটার ক্ষেত্রেও তাই হয়েছিল। আগেরটার ক্ষেত্রে দেখো কপার সালফেটের মধ্যে যখন যখন আমি ওজনটা জিঙ্কের যখন রেখে দিয়েছিলাম, তখন জিঙ্কের ওজন কিন্তু আস্তে আস্তে করে হ্রাস পেয়েছিল।
তো জিঙ্কের ওজন হ্রাস পেয়েছিল, এক্ষেত্রে জিঙ্কের রডটা আস্তে আস্তে করে মানে হ্রাস পাবে, তার ওজনটা হ্রাস পাবে, আস্তে আস্তে করে যে থিকনেসটা কমবে, আর এটার ক্ষেত্রে কপারের থিকনেসটা বাড়বে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যে ইলেকট্রন গ্রহণ হলো, এই ক্ষেত্রে এটা কি ঘটনা ঘটলো, এটা একটা রিডাকশন হলো, যে ইলেকট্রন ড্রেন অফ ইলেকট্রন ইজ কল্ড রিডাকশন, অর্থাৎ বিজারণ প্রক্রিয়াটা সম্পন্ন হলো। এবং এই যে বিজারণ প্রক্রিয়াটা যেটাতে সম্পন্ন হলো সেটাকে আমরা কি বলবো, রেড ক্যাট। রেড ক্যাট মানে এটা কি, রেড ক্যাট আমরা বলেছিলাম না, ক্যাথোড। এটা হচ্ছে রিডাকশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মানে এই তড়িৎদ্বারটা হচ্ছে ক্যাথোড। এবং এখানে এইটা যদি নেগেটিভ চার্জ যুক্ত হয় তাহলে এইটা অবশ্যই কিন্তু পজিটিভ চার্জ যুক্ত হবে, অর্থাৎ ধনাত্মক চার্জ যুক্ত হবে। কেন ধনাত্মক চার্জ যুক্ত হবে, দেখো এইটা যদি নেগেটিভ চার্জ যুক্ত, এটা অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত হবে। পজিটিভ চার্জ যুক্ত এই ক্যাথোডটা কিন্তু পজিটিভ চার্জ যুক্ত হবে, কারণ এখানে দেখো, এখানে যে ইলেকট্রনটা আসছে সেই ইলেকট্রনটাকে তো কপার 2+ আয়নটা কিন্তু নিয়ে নিচ্ছে, কপার 2+ আয়ন কিন্তু নিয়ে নিচ্ছে, অর্থাৎ এখানে একটা ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। তো সেরকমভাবে চিন্তা করো যে ইলেকট্রন এখানে দুটো আসছে, সেই ইলেকট্রনটাকে কপার কিন্তু নিয়ে নিচ্ছে, তাহলে কপার নিয়ে নিচ্ছে মানে সেটা কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোমাদের মনে একটা ধারণা হতে পারে তাহলে কপার তো ইলেকট্রনটা তো এই ইলেকট্রনটাই এখানে আসছে এবং নিয়ে নিচ্ছে, না সেরকমটা ধারণা থেকে তুমি এটা চিন্তা করো যে এখানে যেহেতু নেগেটিভ চার্জের সৃষ্টি হয়ে গেছে তাহলে এই তড়িৎদ্বারটাকে অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত হতে হবে, এবং পজিটিভ চার্জ যুক্ত হতে হবে তার মানে এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। এবং ইলেকট্রনের ঘাটতি হচ্ছে কেন, এখানে Cu2+ দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে বলে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, এবং ইলেকট্রনের ঘাটতি হওয়ার জন্য এটা পজিটিভ চার্জ যুক্ত কিন্তু হয়ে গেছে। এবং এখানে দেখো, এখানে কোন চার্জের সৃষ্টি হচ্ছে, এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, এবং পজিটিভ চার্জ এখানে কিন্তু ক্যাথোডে পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে, ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। কিন্তু ইলেকট্রোলাইটিক সেলে কি ছিল, ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত তড়িৎদ্বার ছিল, অর্থাৎ তুমি নেগেটিভ ব্যাটারির যে নেগেটিভ তড়িৎদ্বারটা তুমি কিন্তু ওই ব্যাটারি নেগেটিভ তড়িৎদ্বারটাকে আমরা বলেছিলাম ক্যাথোড, কিন্তু এখানে ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। একটা কিন্তু হিউজ ডিফারেন্স, মানে মেন ডিফারেন্স বিটুইন গ্যালভানিক সেল অ্যান্ড ইলেকট্রিক সেলের মধ্যে আমরা কিন্তু ধরতে পারছি। তো এখানে দেখো, এখানে অ্যানোড হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত আর এখানে ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। এখানে অ্যানোড হচ্ছে অ্যানোড নেগেটিভ চার্জ যুক্ত, পজিটিভ চার্জ যুক্ত, আর ইলেকট্রিক সেলটার বিপরীত ছিল, এখানে অ্যানোড ছিল পজিটিভ চার্জ যুক্ত আর ক্যাথোড ছিল নেগেটিভ চার্জ যুক্ত। আমরা সেটাই জেনে এসেছি এতদিন ধরে, কিন্তু গ্যালভানীয় কোষে ঠিক বিপরীত ঘটনা ঘটেছে। কিন্তু আমরা বলেছিলাম প্রথম এপিসোডটা যে আমরা জারণ বিজারণের রেসপেক্টে আমরা ক্যাথোড অ্যানোডটাকে কাউন্ট করব। ওখানেও কিন্তু ইলেকট্রোলিটিক সেলেও কিন্তু যেখানে জারণ হয়েছিল অক্সিডেশন, তো সেটাকে আমরা বলেছিলাম অ্যানোড, আর যেটাতে রিডাকশন হয়েছিল সেটাকে আমরা বলেছিলাম ক্যাথোড। এর রেসপেক্টও এখানেও কিন্তু যেখানে অক্সিডেশন ঘটছে সেটাকে আমরা বলবো অ্যানোড, এবং যেখানে রিডাকশন ঘটছে সেটাকে আমরা বলবো ক্যাথোড। এই ধারণাটা কিন্তু মনে রাখতে হবে। তো সেই রেসপেক্টে ইলেকট্রোলাইটিক সেল এবং গ্যালভানিক সেল দুটোই কিন্তু একই, যে অ্যানোড যেখানে অক্সিডেশন ঘটছে, ক্যাথোড যেখানে রিডাকশন ঘটছে, কিন্তু ক্যাথোড অ্যানোডের যে চার্জটা কিন্তু ইলেকট্রোলাইটিক সেলের সঙ্গে গ্যালভানীয় কোষের একটা বড় পার্থক্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, এবং এখানে তোমাদের এইটা মনে রাখার জন্য একটা কোড করতে হবে, সেই কোডটা হচ্ছে লোন, LOAN। এই কোডটা এখানে মনে রাখতে হবে, LOAN, এটা হচ্ছে লোন। লোন এর পুরো কথাটা কি, এটা কোনো ব্যাংকের লোন না, এটা লোন কথার একটা অ্যাব্রিভিয়েশন, এর পুরো কথার একটা কোড, শর্ট ট্রিক্স বলতে পারো। লোন কথার অর্থ হচ্ছে লেফট অক্সিডেশন অ্যানোড, নেগেটিভ। তো সবসময় তোমরা এইখানে যখন গ্যালভানীয় কোষ করবে, বাঁদিকে যে সেলটা তৈরি করবে, এটা দুটো কম্পার্টমেন্টে থাকে, বাঁদিকে যে সেলটা করবে সেটা সবসময় কিন্তু লেফট অক্সিডেশন, এবং সেইটা সবসময় অক্সিডেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এবং অক্সিডেশন কোথায় হয়, অ্যানোডে হয়, এবং অ্যানোড কি, অ্যানোড হচ্ছে নেগেটিভ। সুতরাং একটা শর্ট ট্রিক্স, লেফট অক্সিডেশন, মানে বাঁদিকের কোষটাতে অক্সিডেশন ঘটেছে, অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, এবং এর চার্জ কি, এর চার্জ হচ্ছে নেগেটিভ। সুতরাং এটাকে আমরা বলবো লেফট অক্সিডেশন, অ্যানোড, নেগেটিভ। এই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটা বুঝতে পারবো। সুতরাং এরকমভাবে কিন্তু আমরা অক্সিডেশন রিডাকশনটা আমরা শিখে নিলাম। এবার দেখো, এখানে একটা বড় ঘটনা ঘটবে, এই ঘটনাটা, লোনটা নিশ্চয়ই তোমরা লিখেছো, লোনটা কি ঘটেছে, লোনটা লিখে রাখবে। তো এইখানে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা কি, দেখো এইখানে এই গ্যালভানীয় কোষ যদি এইরকম অবস্থা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই গ্যালভানীয় কোষটা যদি এরকম অবস্থা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু গ্যালভানীয় কোষটা যদি এরকম অবস্থা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই আমরা দেখবো যে ভোল্টমিটারের কাঁটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ভোল্টমিটারতে কারেন্ট ফ্লো আর হচ্ছে না।
দেখো এখানে আরেকটা কথা বলা হয়, হ্যাঁ ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে, ইলেকট্রন এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো, এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো এই দিকে হচ্ছে, আর বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে হবে, কারেন্ট ফ্লো হবে ডান দিক থেকে বাঁ দিকে। এইভাবেই হয় ইলেকট্রন ফ্লোর, তো ইলেকট্রন ফ্লো ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় কারেন্ট ফ্লো তার বিপরীত দিকে হয়। সেই কনসেপ্ট অনুযায়ী এখানে কিন্তু কারেন্টের সৃষ্টি হয়ে গেছে, এবং এটা একটা অটোমেটিক প্রসেস। জাস্ট তুমি এখানে কেমিক্যাল রিয়াকশনটা ঘটতে দাও, কেমিক্যাল রিয়াকশন ঘটতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে এখানে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়ে গেছে। এবং দেখো এই জায়গাটাকে আমি বলেছিলাম যে গ্যালভানিক কোষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ এ স্পন্টেনিয়াস রিয়াকশন অ্যান্ড ইট ক্যান কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি টু ইট ক্যান কনভার্ট কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। তো এখানে স্থায়ী ঘটনাটাই ঘটছে। এবার দেখো, হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে এইখানে যে বিক্রিয়াটা যে ঘটছে, এই বিক্রিয়াটাতে কিছুক্ষণ পরে 3-4 মিনিট পরে যদি এরকম পজিশনে রেখে দেওয়া হয়, 3-4 মিনিট পরেই কিন্তু এইখানে যে ভোল্টমিটারের কাঁটাটা দেখবো আমরা, ঘোরাটা বন্ধ হয়ে গেছে, বা ভোল্টমিটার যে জায়গায় ছিল কাঁটাটা প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় অবস্থায়, মানে নিষ্ক্রিয় অবস্থায় যখন ছিল, অর্থাৎ যখন কোনো চার্জের জন্য কোনো প্রবাহিত হয়নি তখন যে অবস্থায় ছিল, বা যদি এখানে বাল্ব রাখো বাল্বটা কিন্তু 3-4 মিনিট পরে নিভে গেছে। আর যদি ভোল্টমিটার রাখো ভোল্টমিটারের কাঁটা কিন্তু আর ঘুরছে না, অর্থাৎ সেলের যে তড়িৎ পরিবহন, সেলের মধ্যে দিয়ে যে তড়িৎটা আসছিল সেই সেলের মধ্যে তড়িৎ পরিবহনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার কেন বন্ধটা হলো, তার কি কোনো রেমেডি আছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, বন্ধটা কেন হলো খুব ভালো করে দেখো, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল, আমি এটা মুছছি, পরবর্তীকালে এটা আবার লিখবো। তো দেখো এখানে খুব ভালো করে খেয়াল করবে। তো এখানে জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে কি কি আছে, জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে Zn2+ SO4 2-, এই সব আয়নগুলো আছে। Zn2+ SO4 2-, এই আয়নটা আছে, Zn2+ SO4 2-, এরকম আয়ন আছে। তো প্রাথমিক অবস্থায় তোমাকে মনে রাখতে হবে যে Zn2+ আর SO4 2- আয়নের সংখ্যা সমান। Zn2+ আর SO4 2- আয়নের সংখ্যা প্রাথমিক অবস্থায় যখন তুমি জিঙ্ক রড যোগ করনি তখন Zn2+ আর SO4 2- আয়নের সংখ্যাটা সমান, কারণ এর তো গাঢ়ত্ব সমান, মানে Zn-SO4 তো গাঢ়ত্বটা তো একটাই, সেই গাঢ়ত্ব থেকে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে তাদের গাঢ়ত্বটাও তো একই হবে, আর গাঢ়ত্ব এক হওয়ার অর্থ এদের কিন্তু সংখ্যাটাও সমান হবে। এবার তুমি জিঙ্ক সালফেট যদি প্রাথমিক অবস্থায় পড়ে থাকে তাহলে Zn2+ আর SO4 2- আয়নের সংখ্যাটা সমান। এবার তুমি ওখানে জিঙ্ক রডটা তুমি ডিপ করলে, জিঙ্ক রডটা তুমি ডোবালে, তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে এই জিঙ্ক রড থেকে, আমি বলেছি জিঙ্ক রড থেকে দুটো ইলেকট্রন নির্গত হচ্ছে, দুটো ইলেকট্রন নির্গত হয়ে Zn2+ রূপে দ্রবণে আসছে। তাহলে এখানে দুটো ইলেকট্রনটা তো এখানে না রেখে গেল, কিন্তু Zn2+টা কিসে এলো, Zn2+টা দ্রবণে চলে এলো। আর Zn2+ যদি দ্রবণে চলে আসে আস্তে আস্তে করে, Zn2+-এর সংখ্যাটা কিন্তু SO4 2- এর সংখ্যার থেকে বেড়ে যাচ্ছে। ক্লিয়ার কাট একদম আইডিয়া। Zn2+ আর SO4 2- এখানে এই অবস্থাতে ছিল, এই অবস্থাতে মানে সমান সংখ্যা ছিল, কিন্তু যখন তুমি Zn রড ঢোকাচ্ছ তখন Zn2+ তো দ্রবণে আসছে, Zn2+ দ্রবণে আসছে মানে Zn2+-এর এখানে যে Zn2+-এর সংখ্যাটা SO4 2- সংখ্যার থেকে বেড়ে যাচ্ছে। আর Zn2+-এর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সলিউশনটা কি টাইপের, এইখানে Zn2+-এর সংখ্যা বেড়ে গেল, Zn2+-এর সংখ্যা বেড়ে যাচ্ছে, Zn2+-এর সংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে Zn2+-এর সংখ্যাটা বেড়ে যাচ্ছে। Zn2+-এর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সলিউশনটা কি প্রকৃতির হয়ে যাবে, সলিউশনটা নিশ্চয়ই মানে এই দ্রবণটা কি প্রকৃতির হয়ে যাবে, দ্রবণটা নিশ্চয়ই পজিটিভ প্রকৃতির হয়ে যাবে। অর্থাৎ এখানে দ্রবণটা হচ্ছে পজিটিভ নেচারের হয়ে যাবে, দ্রবণটা পজিটিভ নেচারের কিন্তু হয়ে গেল, দ্রবণ সলিউশন এখানে কিন্তু পজিটিভ নেচারের সলিউশন হয়ে গেল, পজিটিভ অর্থাৎ ধনাত্মক প্রকৃতির কিন্তু সলিউশন হয়ে গেল। এবার যদি এখানে ধনাত্মক প্রকৃতির যদি সলিউশন হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে, ধনাত্মক প্রকৃতির সলিউশন হয়ে গেলে এই ইলেকট্রনগুলো যেগুলো এখান থেকে বেরিয়ে এই দিকে মুভ করছিল সেই ইলেকট্রনের উপর এই পজিটিভ চার্জের আকর্ষণটা তীব্র হবে, কারণ এখানে ইলেকট্রন তো নেগেটিভ আর এখানে সলিউশন হচ্ছে পজিটিভ। তাহলে যে ইলেকট্রনগুলো এখানে বেরোচ্ছিল সেখানে পজিটিভ চার্জের আকর্ষণটা তীব্র হবে, আর পজিটিভ চার্জের আকর্ষণ যদি তীব্র হয় তাহলে এই ইলেকট্রনটা কি আর ওই দিকে ফ্লো করতে পারবে, ইলেকট্রন আর ফ্লো করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ইলেকট্রন যদি ফ্লো করতে না পারে তাহলে বিক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। আরেকটা দেখো এদিকের ক্ষেত্রে কি হচ্ছে, এদিকের ক্ষেত্রে সেই কনসেপ্টটা রাখতে হবে। তো ধরো এইখানে দুটো ইলেকট্রন কম বেশি কোনো একটা আকর্ষণ ছেদ করে যদি বেরিয়েও চলে আসে, ধরো চলে এসছে বেরিয়ে,
তো এখানে আকর্ষণ বলটা যদি বেরিয়ে যদি চলে আসে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে প্রথমে কপার সালফেটের মধ্যে Cu2+ আর SO4 এদের আয়নের সংখ্যাটা হচ্ছে সমান। Cu2+ ইজ ইকুয়াল টু SO4 সংখ্যাটা সমান CuSO4 দ্রবণের, মানে যখন প্রাথমিক অবস্থায় কপার সালফেট দ্রবণ ছিল তখন Cu2+ SO4 আয়নের সংখ্যাটা সমান। এবার তুমি দেখো এই অবস্থাতে এই Cu2+ কিন্তু দুটো করে ইলেকট্রন গ্রহণ করছে, দুটো করে ইলেকট্রন কিন্তু গ্রহণ করলো, দুটো করে ইলেকট্রন গ্রহণ করে কিন্তু এটা কিসে পরিণত হচ্ছে, দুটো করে ইলেকট্রন গ্রহণ করে এখানে কিন্তু কপারে পরিণত হচ্ছে, দুটো করে ইলেকট্রন গ্রহণ করছে। দেখো একটা কথা মনে রাখতে হবে, এই দুটো ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে নাও আসে, এদিক থেকে এদিকে যদি নাও আসে, এই যে ক্যাথোডটা যেটা তৈরি হয়েছে, তো ক্যাথোডটা তো কোনো একটা পদার্থ দিয়ে তৈরি হয়েছে, তো সেখানেও তো ইলেকট্রন থাকবে, তো সেই ইলেকট্রনটাকেও তো নিতে পারে। ধরো এখানে যদি এই ইলেকট্রনটা এখানে আসছে, আমি কল্পনা করছি যে দুটো তিনটে ইলেকট্রন এখানে আকর্ষণ বলটা ছেদ করে দিয়েও এখানে চলে আসছে, সেই তোমাদের যদি সেই ভাবনাটাতে যদি অসুবিধা থাকে, তুমি এটাও ভাবতে পারো যে কপার সালফেটের মধ্যে এই যে কপার দণ্ডের মধ্যেও তো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকেও তো গ্রহণ করতে পারে এই copper 2+ আয়নটা, সেরকম ভাবেই ভাবতে পারো যেরকম খুশি। তো সুতরাং এখানে copper 2+টা এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানে কপারে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটছে, প্রথম অবস্থায় copper 2+ আর SO4 আয়নের সংখ্যাটা সমান ছিল, তো এখানে copper 2+ যদি কপারে পরিণত হয় তাহলে নিশ্চয়ই SO4 এর সংখ্যাটা copper 2+ এর থেকে বেশি হয়ে যাচ্ছে, SO4 এর সংখ্যাটা copper 2+ এর থেকে বেশি হয়ে যাচ্ছে। যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই সলিউশনটা নেগেটিভ চার্জের পরিমাণটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই সলিউশনটা কি প্রকৃতির হবে, নেগেটিভ সলিউশন হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত সলিউশন হয়ে যাবে। এবং নেগেটিভ চার্জযুক্ত যদি সলিউশন হয়ে যায়, তাহলে আমরা কি করব, নেগেটিভ চার্জযুক্ত সলিউশন হয়ে গেলে দুটো ঘটনা ঘটবে। দেখো নেগেটিভ চার্জযুক্ত যদি সলিউশন হয়ে যায়, তাহলে যে এখানে যে ইলেকট্রনটা আসছে, সেই ইলেকট্রনটাকে এইখানে নেগেটিভ চার্জযুক্ত সলিউশন কি করবে, বিকর্ষণ করবে, কারণ ইলেকট্রন নেগেটিভ প্রকৃতির আর নেগেটিভ চার্জযুক্ত সলিউশন নেগেটিভ প্রকৃতির, সুতরাং এটা বিকর্ষণ করবে, মানে এই ইলেকট্রন কিন্তু আর এখানে আসতে পারবে না। তো এইটাও একটা ভাবতে হবে, বা এটা এক নম্বর কারণ হতে পারে। দ্বিতীয় আরেকটা কারণ দেখতে হবে, দেখো SO4 এর সংখ্যা যখন Cu2+ সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক চার্জের পরিমাণটা যখন পজিটিভ চার্জের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই নেগেটিভ আর এই পজিটিভের মধ্যে একটা তীব্র আকর্ষণ হবে। আর তীব্র যদি আকর্ষণ হয়, তাহলে এই SO4 কিন্তু আর Cu2+ এই কপার দণ্ডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে সুযোগ দেবে না, অর্থাৎ Cu2+ আর কপার দণ্ডে কিন্তু যেতে দেবে না, এই আকর্ষণটা তীব্র হচ্ছে বলে। এবং এই আকর্ষণ তীব্র হচ্ছে বলে কপার Cu2+ আর দ্রবণে যাওয়ার সুযোগটা পাচ্ছে না, দ্রবণে যাওয়ার সুযোগটা যদি না পায়, তাহলে কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু বন্ধ হবে, এবং ইলেকট্রন ফ্লোটা তো বন্ধ হয়ে গেল। ইলেকট্রন ফ্লো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বিক্রিয়াটা 3-4 মিনিটের মধ্যেই এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা তো নিশ্চয়ই বুঝতে পারলে যে যদি প্রাথমিক অবস্থায় আমরা এটাকে রেখে দিই, তাহলে কি ঘটনা ঘটতে পারে। সেই জন্যে এই অসুবিধাটা হচ্ছে, যেহেতু আমরা কিছুক্ষণের মধ্যেই এটাকে আমরা নষ্ট করে ফেলছি, মানে এটার যে তড়িৎ পরিবাহিতার ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রন ফ্লোয়ের ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের একটা রেমেডির কথা ভাবতে হবে। সেই রেমেডিটা কি, সেই রেমেডিটা হচ্ছে, এখানে রেমেডিটার কথা ভাবতে হবে, যে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে। তো এইখানে বিজ্ঞানীরা কি করলেন, এইখানে একটা ইনভার্টেড ইউটিউব মানে কি, একটা ইউ আকৃতির নল, এই ইউ আকৃতির নলটা ইনভার্টেড মানে উল্টানো ইউ আকৃতির নল, ইনভার্টেড ইউটিউব নল কিন্তু এই দুটোর মধ্যে দুটো সংযোগ রক্ষা করার জন্য এটাকে যোগ করলেন। এবং এখানে এটাকে তিনি নাম দিলেন, এটাকে বিজ্ঞানীরা নাম দিলেন সল্ট ব্রিজ বা লবণ সেতু। এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ ইনভার্টেড একটা ইউটিউব নল, এর মধ্যে এটাকে নাম দেন সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজের মধ্যে কি ইনভার্টেড ইউটিউব নল রেখে দিলেই হয়ে যাবে না, তো সল্ট ব্রিজের মধ্যে কি রাখতে হবে, সল্ট ব্রিজের মধ্যে এখানে দেখো দুটো মানে ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ সমান। এখানে আচ্ছা পরে বলছি, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখতে হবে, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সল্ট ব্রিজের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখতে হবে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুটো বৈশিষ্ট্য থাকতে হবে।
এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা ইলেকট্রোলাইট রাখতে হবে, সেই ইলেকট্রোলাইটের দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে রাখতে হবে তার বৈশিষ্ট্য কি রাখতে হবে, এক নম্বর হচ্ছে এর ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান হবে। ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান, এর কিন্তু রাখতে হবে। ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ সমান, মানে এখানে এমন একটা ইলেকট্রোলাইট আমি ব্যবহার করবো, ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেখানে নিশ্চয়ই ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, সেই ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ সমান, এটার ফার্স্ট ক্রাইটেরিয়া হতে হবে। আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হতে হবে যে এইখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ব্যবহার করা হবে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা মূল যে বিক্রিয়া, মূল যে মানে কোষ সেল, মানে এদিকে ZnSO4 বা Zn আর এদিকে CuSO4 এবং Cu, এদের সঙ্গে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে না। অর্থাৎ দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা করবো সেটা হচ্ছে যে এইখানে এই ইলেকট্রোলাইট, এই পদার্থটি ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি মূল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, মূল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, মূল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, মূল বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তো এই দুটো বৈশিষ্ট্য কিন্তু থাকতে হবে, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এবং পদার্থটি মূল বিক্রিয়া অংশগ্রহণ করবে না। এই দুটো বৈশিষ্ট্য যদি থাকে তবেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা এখানে ব্যবহার করবে। তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তুমি একটা গাঢ় জলীয় দ্রবণ নিতে হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ধরো এখানে এরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হতে পারে, ক্যাটায়নের গতিবেগ সমান মূলত KCl বা KNO3, পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম ক্লোরাইড এখানে মূলত ব্যবহার করা হয়। তো KCl বা KNO3 একটা বড়, এই দুটো বৈশিষ্ট্য কিন্তু সমান। এখানে ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান, K প্লাস আর Cl মাইনাসের গতিবেগ সমান, পদার্থটির মূল বিক্রিয়া অংশগ্রহণ করবে না। K প্লাস আর Cl মাইনাস পদার্থটার মূল কারোর সঙ্গে বিক্রিয়া কিন্তু তেমন করবে না। তো পদার্থটি মূল বিক্রিয়া অংশগ্রহণ করবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি মূল বিক্রিয়া অংশগ্রহণ করবে। সুতরাং এই দুটো বৈশিষ্ট্য সাপোর্ট করে KCl KNO3, আরও কিছু আছে, আমি KCl KNO3 উদাহরণ দিলাম। তো এবার এখানে ইনভার্টেড ইউটিউব নলে কিভাবে এই সল্ট বেসটা কিভাবে প্রিপারেশন করা হবে। তো ইনভার্টেড ইউটিউব নলের মধ্যে কি করা হবে যে KCl এবং KNO3 গাঢ় জলীয় দ্রবণ নিতে হবে। সেই গাঢ় জলীয় দ্রবণকে একটা অ্যাগার বলে একটা পদার্থ আছে, অ্যাগার তোমরা বায়োলজিতে হয়তো পড়ে থাকবে। অ্যাগার পদার্থটা জেলি লাইক সাবস্টেন্স। তো অ্যাগার পদার্থটাকে মিশিয়ে যদি তুমি উত্তপ্ত করো তাহলে গোটা ওই জলীয় দ্রবণটাই একটা থকথকে একটা জেলির মতো পদার্থ হয়ে যাবে। তো জেলির মতো পদার্থটাকে নিয়ে তো এই ইনভার্টেড ইউটিউব নলে, উল্টানো ইউ আকৃতির নলের মধ্যে তুমি কিন্তু প্রবেশ করিয়ে দিলে কিন্তু লবণ সেতু তৈরি হয়ে যাবে। এবং এই দিকে একটু কটন মানে তুলোকে এখানে একটু তুলো দিয়ে ঘিরে দিতে হবে, যাতে ওই একটা জেলি লাইক সাবস্টেন্স, অর্থাৎ এখানে জেলি লাইক সাবস্টেন্সটা যাতে বেরিয়ে না আসতে পারে। খুব ভালো করে বোঝো। তাহলে লবণ সেতু কি করা হলো, লবণ সেতু হচ্ছে কি, লবণ সেতুটা হচ্ছে একটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এবং সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি যেটা মূল বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এমন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে নিয়ে, তার গাঢ় জলীয় দ্রবণকে নিয়ে অ্যাগার জাতীয় পদার্থ, এটা একটা জেলি লাইক সাবস্টেন্স, অ্যাগার পদার্থ যোগ করে তাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ওই দ্রবণটা টোটালটাই কিন্তু জেলি লাইক সাবস্টেন্স হয়ে যায়, জেলির মতো হয়ে যায়। এবং সেই জেলি লাইক সাবস্টেন্সকে এই উল্টানো ইউটিউব নলের মধ্যে ভরে তার এইখানে নিচের দিকে একটা কটন দিয়ে দিলেই এটা লবণ সেতু বা সল্ট ব্রিজ কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এবং দেখো এখানে যদি লবণ সেতু, এখানে থকথকে পদার্থ কিন্তু একটা থাকবে জেলির মতো, এবং জেলির মধ্যে এখানে কি থাকবে, আয়ন থাকবে K প্লাস আর Cl মাইনাস। যদি KCl ভরি তাহলে K প্লাস আর Cl মাইনাস আয়ন থাকবে, এবং K প্লাস আর Cl মাইনাস আয়ন থেকে এখানে থকথকে পদার্থ হয়ে যাবে, থকথকে পদার্থ থাকবে। এবং এটা রাখার সুবিধাটা কি, কেন এটা দেওয়া হলো সেটা আমাদের কিন্তু করতে হবে। যে তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা যোগ করা হবে তার বৈশিষ্ট্য করেছো, এবার এটা রাখার সুবিধা কি, এটা কেন এটাকে রাখা হলো। তো আমরা যেটা বলেছিলাম যে প্রবলেমটা দূর করার জন্য এটা রাখা হয়েছে, সেই প্রবলেমটা অর্থাৎ এইখানে যে আমরা কোষটা পেয়েছিলাম সেই কোষটাকে তো আমরা বেশিক্ষণ আমাদের সেটা রানিং করতে পারিনি। তো সেই অসুবিধা কি দূর করতে পারলো এই সল্ট ব্রিজ যোগ করার ফলে? হ্যাঁ পারলো। সল্ট ব্রিজ কী হবে দেখো, তো এইখানে দেখো যখনই এখানে Zn2+, আমি কি বলেছিলাম এই সলিউশনটাতে কী হয়েছিল, এই সলিউশনটাতে Zn থেকে Zn2+ আর দুটো ইলেকট্রন Zn2+ আয়নটা কিন্তু এখানে বেড়ে গেল, Zn2+ আয়নটা বেড়ে যাওয়ার ফলে এই সলিউশনটা কী হয়েছিল, পজিটিভ চার্জযুক্ত। সেই পজিটিভ চার্জযুক্ত হওয়ার ফলেই তো ইলেকট্রনকে যেতে বাধা দিচ্ছিল। এইবার যদি এখানে যদি পজিটিভ চার্জযুক্ত হয়ে যায় তখন হঠাৎ করে কি করবে দেখো, নেগেটিভ চার্জযুক্ত, যখন এখানে দুটো চার্জ আছে নেগেটিভ চার্জযুক্ত, এখানে নেগেটিভ চার্জযুক্ত ক্লোরিন
ক্লোরাইড আয়নটা এখান থেকে কিন্তু বেরিয়ে এসে, এখানে যে কটন আছে, এই কটন দিয়ে কিন্তু ক্লোরাইড আয়নটা চলাচল করতে পারবে। দুটো ক্লোরাইড আয়ন বেরিয়ে এসে এখানে কিন্তু এই Zn2+কে, এই দুটো ক্লোরাইড আয়ন বেরিয়ে এসে এই Zn2+-এর চার্জটাকে প্রশমিত করে দিল। Zn2+-এর চার্জটাকে, এখানে Zn-এর দুটো পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ, ক্লোরাইডের দুটো নেগেটিভ চার্জ, অর্থাৎ এই চার্জটাকে প্রশমিত করে দিল। আর চার্জটাকে যেহেতু প্রশমিত করে দিল, আর কিন্তু যেমনভাবে নর্মাল যে রিয়াকশনটা চলতে চাইছিল সেই নর্মাল রিয়াকশন কিন্তু রান করবে। অর্থাৎ এই যে সমস্যাটা হচ্ছিল, এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে ধরো এখানে সলিউশনটা কি হলো, নেগেটিভ সলিউশন হয়ে গেছে। অর্থাৎ এখানে SO4 2- সংখ্যাটা বেড়ে যাচ্ছিল, SO4 2- সংখ্যাটা। তো তখন কি হবে, তখন এখানে K প্লাস এদিকে আসবে, K প্লাস এসে এখানে কি করবে, K প্লাস আসবে, এবং K প্লাস এসে দুটো K প্লাস আসবে, দুটো K প্লাস এসে এখানে দেখো, এখানে দুটো K প্লাস এসে এখানে যে এই SO4 2- যে চার্জটা আছে সেই চার্জটাকে প্রশমিত করে দেবে। প্রশমিত করে দিলে যে দুটো সলিউশন পজিটিভ এবং নেগেটিভ যেটা হয়ে যাচ্ছিল, এটার ক্ষেত্রে পজিটিভ হচ্ছিল, এদিকে নেগেটিভ হচ্ছিল, সেই সলিউশনটা কিন্তু আর পজিটিভ নেগেটিভ হতে পারবে না। আর পজিটিভ নেগেটিভ যেহেতু হতে পারবে না, সেহেতু যেমন বিক্রিয়া চলছিল তেমনই কিন্তু বিক্রিয়া চলতে থাকবে, এবং এখানে ইলেকট্রন ফ্লো হবে, এবং ইলেকট্রন ফ্লোয়ের সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু তড়িতেরও সৃষ্টি হবে, এবং তড়িৎ কিন্তু প্রবাহিত হতে থাকবে ইলেকট্রন ফ্লোয়ের উল্টো, অর্থাৎ প্রক্রিয়া চলতে থাকবে। এই হচ্ছে লবণ সেতু। তো লবণ সেতুর ফাংশনটা কি, লবণ সেতুর কাজটাকে যদি আমরা বলছি, লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ হচ্ছে কি, লবণ সেতুর কাজ টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ সলিউশন, অর্থাৎ দ্রবণের যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখতে কিন্তু সহায়তা করে, টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ সলিউশন। তাহলে অর্থাৎ দুটি দ্রবণের তড়িৎ প্রসমতা রক্ষার্থে রক্ষা করে, অর্থাৎ দুটি দ্রবণকে তড়িৎ প্রসম থাকতে সহায়তা করে। এবং দ্বিতীয় নম্বর যে লবণ সেতুর কাজ, যে দ্বিতীয় নম্বর দেখো, এটা তো আউটার সার্কিট, মানে এই যে সার্কিটটা যত আউটার সার্কিট, কিন্তু যতক্ষণ না এই লবণ ব্রিজ বা সল্ট ব্রিজটা যোগ করা হচ্ছে, লবণ সেতু যোগ করা হচ্ছে, ততক্ষণ কিন্তু ইনার সার্কিটটা, ভেতরের সার্কিটটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। অর্থাৎ এটা কিন্তু সার্কিটটা, তড়িৎ বর্তনীটাকে কিন্তু সম্পন্ন করছে। অর্থাৎ তড়িৎ বর্তনীকে দেখো, এটার সঙ্গে একটা কানেকশন কিন্তু রয়েছে, এখানে কিন্তু এটা ডোবানো থাকবে নিচের দিকে নয়টা কানেকশন কিন্তু রয়েছে, এটা কিন্তু, তাহলে এখানে কি হবে, যে তড়িৎ বর্তনীতে ভেতরে তড়িৎ বর্তনীটিকে সম্পূর্ণ করবে, এইটা একটা বড় বৈশিষ্ট্য, ভেতরে তড়িৎ বর্তনীটিকে সম্পূর্ণ করবে লবণ সেতু। আর লবণ সেতুর একটা বড় ফাংশন হচ্ছে যে লবণ সেতুর উপস্থিতিতে এই বাঁদিকের যে অ্যানোডের যে সলিউশনটা ছিল অ্যানোড, আর ডান দিকে যে ক্যাথোডের সলিউশন ছিল, এই ক্যাথোড অ্যানোড সলিউশনটি কিন্তু পরস্পর মিশে যেতে পারবে না, এটা একটা বড় অ্যাডভান্টেজ। তাহলে এর উপস্থিতিতে দেখো, এটা কিন্তু সার্কিটটাকে যোগ করার পরেও কিন্তু ক্যাথোড এবং অ্যানোডের সলিউশন কিন্তু মিশে গেল না। এবং আমরা কি লিখবো, দুটি দ্রবণকে মিশে যেতে দেয় না, সেটাই হচ্ছে মিশে যেতে দেয় না, এটা হচ্ছে লবণ সেতুর কাজ। কারণ প্রধান কাজ কি, প্রধান সেবনটা হচ্ছে দুটি দ্রবণের তড়িৎ প্রসমতা রক্ষা করতে কিন্তু এই লবণ সেতুটা ব্যবহার করা হয়, সল্ট ব্রিজটা ব্যবহার করা হয়। তো তোমরা এই জায়গাটা খুব ভালো করে করবে, এবং এই জায়গার মধ্য দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাব। লবণ সেতুর কাজটা খুব ভালো করে কিন্তু তোমাদের করতে হবে। তো এইটা হচ্ছে ফুল ড্যানিয়েল সেল মানে গ্যালভানীয় কোষের একটা প্রধান উদাহরণ, এবং এখানে তোমরা দেখবে যে এইটা হচ্ছে ফুল সার্কিটটা, মানে একদম কমপ্লিট সার্কিট হচ্ছে এইটা, এটা ভালো করে করবে। আর এখানে যে বিক্রিয়াগুলো হচ্ছিল, বিক্রিয়াগুলো তো আমি লিখিয়ে দিয়েছিলাম, বিক্রিয়াটা ভালো করে লিখবে, আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে বিক্রিয়াটা কিরকম হচ্ছে। এখানে এই দিকের বিক্রিয়াটা কি হচ্ছিল, জিঙ্ক থেকে Zn2+ প্লাস দুটো ইলেকট্রন, এটা হচ্ছে অক্সিডেশন হাফ সেল রিয়াকশন, আর এদিকটা হচ্ছে Cu2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu, এটা হচ্ছে রিডাকশন হাফ সেল রিয়াকশন। এবং এই দুটো যদি যোগ করো তাহলে কমপ্লিট রিয়াকশন পাবো। কমপ্লিট রিয়াকশন কি পাবো, এই দুটো ইলেকট্রন কেটে যাবে, কেটে গিয়ে বলবে Zn
প্লাস CO2 প্লাস Zn প্লাস CO2 প্লাস এখান থেকে আসছে Zn2 প্লাস প্লাস Cu বাস, এটা কমপ্লিট রিঅ্যাকশন। এটা হচ্ছে ড্যানিয়েল সেলের কমপ্লিট রিপ্রেজেন্টেশন এবং এই আকারে তোমাদের এটা খুব ভালো করে করতে হবে। তো এটার ক্ষেত্রে আর লোন কথাটা যেটা বললাম, লোন শর্ট ট্রিক্স, LON, লোন কথা শর্ট ট্রিক্সটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা খুব ভালো করে করবে, মানে একদম খুব সুন্দরভাবে তোমাদের এটা দেয়। ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশনটা লেখো, ড্যানিয়েল সেলের সম্পূর্ণ বিক্রিয়াটা লেখো। ড্যানিয়েল সেলের সম্পূর্ণ বিক্রিয়া হচ্ছে এইরকম, ঠিক আছে। আজকের এবার লাস্ট যে টপিকটা আলোচনা করব, দেখো নিশ্চয়ই এগুলো খুব ভালো করে হলো যে ইলেকট্রোলাইটিক সেল এবং গ্যালভানিক সেলের মধ্যে পার্থক্য, এটা আলোচনা করব। তাহলে এই এপিসোডটা আমাদের শেষ হয়ে যাবে। ইলেকট্রোলাইটিক সেল এবং গ্যালভানিক সেলের মধ্যে পার্থক্য, তাহলে আমাদের পার্থক্যটা করব যে এখানে আমরা করছি ইলেকট্রোলাইটিক সেল, এদিকটা করছি ইলেকট্রোলাইটিক সেল, লাইটিক সেল, আর এদিকটা করব গ্যালভানিক সেল, দিকটা করব। এদের মধ্যে প্রধান পার্থক্যটা কি দেখো, ইলেকট্রোলাইটিক সেলে কি হয়েছিল, ইলেকট্রোলাইটিক সেলে হয়েছিল সেই ঘটনাটা যেখানে আমরা কি করেছিলাম, একটা কারেন্ট পাঠিয়েছিলাম, ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার ইনটু কেমিক্যাল এনার্জি, এটাতে হয়েছিল ইলেকট্রিক সেলে। আর গ্যালভানিক সেলে কি হয়েছে, গ্যালভানিক সেলে কেমিক্যাল এনার্জি দিয়ে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করতে পেরেছিলাম, এটা প্রধান পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা দেখো, এইটাতে ইলেকট্রোলাইটিক সেলে কি হয়েছিল, নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হয়েছিল, নন স্পন্টেনিয়াস, অস্বতঃস্ফূর্ত, তোমরা বাংলাতে লিখতে পারো নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হয়েছিল। আর এখানে কি হয়েছিল, গ্যালভানিক সেলে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন কেন হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া এখানে হবে, গ্যালভানিক আমরা আলোচনা করেছি। 3 নম্বর দেখো, এইখানে ডেল্টা জির মান এক্ষেত্রে পজিটিভ, নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশনে ডেল্টা জির মান পজিটিভ হয়, আর গ্যালভানিক সেলে ডেল্টা জির মান নেগেটিভ, স্পন্টেনিয়াস রিঅ্যাকশনে ডেল্টা জির মান নেগেটিভ হয়, এটা পার্থক্য। 4র্থ নম্বর পার্থক্য দেখো, এখানে অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, অ্যানোডের চার্জ কি পজিটিভ, আর ক্যাথোডের চার্জ কি, ক্যাথোডের চার্জ হচ্ছে নেগেটিভ, যেটা এতদিন ধরে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা জেনে এসেছিলাম। তো গ্যালভানিক সেলের অ্যানোড কি, গ্যালভানিক সেলের অ্যানোড হচ্ছে নেগেটিভ, আর ক্যাথোড হচ্ছে পজিটিভ। এতক্ষণ ধরে প্রমাণ করলাম আমরা ক্যাথোড হচ্ছে পজিটিভ, ঠিক তার বিপরীত, অ্যানোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ। সেই এটার জন্যই লোন কথাটা মনে রাখতে হবে, লেফট অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ, এটা হয়ে গেল। আর কি, তো এই 4টে পার্থক্য, মূলত এই 4টে পার্থক্য করবে, আর কিছু উদাহরণ দেবে। এখানে যদি এর উদাহরণ চাই, এর উদাহরণটা তুমি দেখবে যে আমরা দেখো ক্লাস 11-এ করেছিলাম যে সোডিয়াম উৎপাদনের বিক্রিয়া বা এইগুলো, বা ক্লোরিন উৎপাদনের বিক্রিয়া, সেখানে কি করেছিলাম দেখো, সলভে-কেলনার সেল বা কাস্টনার সেল, তো সেগুলো সবই ইলেকট্রোলাইটিক সেলের উদাহরণ। এখানে উদাহরণ দেবে, ওদের উদাহরণ কি, এর উদাহরণ হচ্ছে সলভে-কেলনার সেল বা কাস্টনার সেল, এটা হচ্ছে এর উদাহরণ। আর এর উদাহরণ কি, এর উদাহরণ হচ্ছে 5 নম্বর। এর উদাহরণ কি দেবে দেখো, আমি যেটা উদাহরণ করেছিলাম ড্যানিয়েল সেল, এর উদাহরণ দেবে ড্যানিয়েল সেল, উদাহরণ হচ্ছে ড্যানিয়েল, আমরা যে উদাহরণটা করেছিলাম ড্যানিয়েল সেলেরই ফোকাস করেছিলাম। বা ড্রাই সেল, নির্জল কোষ, যেটা ব্যাটারিতে ব্যবহার করে ড্রাই সেল, সেগুলো হচ্ছে এই গ্যালভানিক সেলের উদাহরণ। সুতরাং 5টা পার্থক্য আমরা খুব ভালো করে করতে পারবো। দেখো আজকে ডিটেলস আলোচনা করলাম, এটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে, এবং এই কনসেপ্টটা খুব ভালো করে রেডি করতে হবে যে কোন জায়গাটায় কি হলো, সল্ট ব্রিজের কাজ কি, এই জায়গাতে কিন্তু প্রশ্ন আসে। তো এরপরে আমরা কিন্তু নতুন একটা টপিকে যাব, ইলেকট্রোড পোটেনশিয়াল মানে তড়িৎদ্বার বিভব সংক্রান্ত আলোচনা, সেখানে যাব। কিন্তু তার আগে তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করো, এরপর আমি নতুন এপিসোডে সেটা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা ভালো থেকো।